প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা। জন্ম হচ্ছে সংবাদের, দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী থাকছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন বিজ্ঞ সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন ডেইলি সানের সাবেক সম্পাদক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিসে তল্লাশি হয়েছে এবং সেটি নিয়ে আজকে বেশ ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই তল্লাশিকে বলেছেন বেআইনি এবং নজিরবিহীন, আর তার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। আমি প্রথমেই জনাব রিয়াজউদ্দিন আহমেদ এভাবে জানতে চাই আপনার কাছ থেকে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরকম অভিযান চালানোর যৌক্তিকতাটাও কি, যেটি ওবায়দুল কাদের বলছেন, এবং এটি আসলে কতটা নজিরবিহীন এটিও একটু জানতে চাই। না, নজিরবিহীন তো বটেই। আপনার একটা দলের অফিসে হয়তো মানে তল্লাশি করতে পারে, কোনো খবর থাকলে সেখানে দেখতে পারে। বিএনপি অফিসে অনেকবার হয়েছে, ওখানে লোকজন আটকে রেখেছে, কিন্তু দলের চেয়ারপারসন যিনি যেই হোক, শেখ হাসিনা হোক বা খালেদা জিয়া হোক, যারা দেশের 2-3 বার প্রধানমন্ত্রী, তাদের অফিসে হঠাৎ করে চলে যাওয়াটা এটা জাস্টিফাইড হইতো যদি গোয়েন্দা তথ্যটা সঠিক হইতো। এখন দেখা গেল যে গোয়েন্দা তথ্যটা অনেকটা মানে সঠিক নয়, এটা কিছুই পাওয়া যায় না এবং এটা জিরো। এবং ওবায়দুল কাদের সাহেব এখন যেটা শুনলাম এখানে বসে, এটা আমার কাছে খুব মানে দুঃখজনক মনে হয়েছে। তিনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের অফিসে অনেকবার এগুলি করেছে, তো অনেকবার যেহেতু করেছে অন্তত একবার বিএনপি অফিসে করা হোক। এটা তো কোনো যুক্তি হতে পারে না। এটা তো একটা বাচ্চাদের পাল্টাপাল্টি, এটা পাল্টাপাল্টি হলো। একটা জিনিস হলো, দেশে নির্বাচনের একটা আবহ তৈরি হচ্ছিল এবং প্রধানমন্ত্রী নিজেই এই আবহাওয়াটা তৈরি করার জন্য কালকেও মিটিং করেছেন, নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটা বড় দলের প্রধানের অফিসে এইভাবে পুলিশ ঢুকে মানে ভিত্তিহীনভাবে এই করলে রাজনীতিতে উত্তাপ তৈরি হয়, টেনশন হয় এবং নির্বাচনের পরিবেশ, গণতন্ত্রের পরিবেশ এগুলো একটু নষ্ট হয়। এই বিষয়টি আরেকটু কথা বলতে চাই, জানতে চাই নির্বাচনের পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়ে। কিন্তু এই যে পাল্টাপাল্টি বিষয়টি আপনি বলছিলেন, যে পাল্টাপাল্টি অভিযোগের ক্ষেত্রে, সেই জায়গা থেকে সৈয়দ আনোয়ার হোসেন আপনার কাছ থেকে জানতে চাই যে আমি যদি ওবায়দুল কাদেরের কথাকে কোট করে বলি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তল্লাশির ঘটনা প্রমাণ দুঃখিত বিএনপি মহাসচিবের কথা কোট করছি, তল্লাশির ঘটনা প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই। আর তার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন দফায় দফায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হয়েছে, শুধু হামলা নয় বোমাও নিক্ষেপ করা হয়েছে, যেটির কথা আপনিও বলছিলেন। সেটি কি গণতন্ত্রহীনতা ছিল না? তিনি এই প্রশ্নটি রেখেছেন। এই প্রশ্নের উত্তরটি আসলে কি হবে? তখন গণতন্ত্রহীনতা ছিল না, এখনো গণতন্ত্রহীনতা নেই, নাকি তখনও গণতন্ত্রহীনতা ছিল, এখনো গণতন্ত্রহীনতা আছে? অনেকগুলো প্রসঙ্গ জড়িয়ে আছে আপনার এই প্রশ্নের মধ্যে। প্রথমত আমি যেটা বলি যে তল্লাশিটা কিন্তু বেআইনি ছিল না। তার কারণ আদালতের অনুমতি নেওয়া হয়েছে, নিয়ে সেই প্রক্রিয়াগতভাবে ঠিক আছে, তবে তথ্যগতভাবে ঠিক আছে কিনা তা নিয়ে সংশয় জাগছে। এই জন্যে যে বলা হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যদি তল্লাশি হয় তাহলে কিছু পাওয়া গেল না কেন? তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে যে গোয়েন্দা প্রক্রিয়ার মধ্যেই কিন্তু সমস্যা রয়ে গেছে, সর্ষের মধ্যে ভূত আছে। সুতরাং গোয়েন্দা প্রশাসন বাংলাদেশে এখন সঠিকভাবে চলছে না, এমন একটা উপসংহারে পৌঁছে যাওয়া যায়। এটা এমন, ব্যাপারটা এমন হয়েছে যেমন সাদ্দাম হোসেনের ইরাকের বিরুদ্ধে ব্রিটেন এবং আমেরিকা একত্রে অভিযান চালালো কি জন্যে? যে ইরাকে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনস আছে,
এখন ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে এই অজুহাতে তারা আক্রমণ চালিয়ে দেখা গেল নাই, এবং যে জন্যে টনি ব্লেয়ারকে পর্যন্ত অভিযুক্ত করা হলো খোদ ব্রিটেনের একটি তদন্ত কমিটির মধ্য দিয়ে। তো এখন আমেরিকা এবং ব্রিটেনের গোয়েন্দারা কিন্তু একত্রে এই অভিযোগটা করেছিল যে ওখানে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে, পাওয়া গেল না। ব্যাপারটা এখানে বাংলাদেশেও ঠিক তাই হয়ে গেল, যেখানে রাষ্ট্রবিরোধী তথ্য আছে, রাষ্ট্রবিরোধী উপাদান আছে। ব্যাপারটা হচ্ছে দুটো কাভার্ড ভ্যান, দুটো কাভার্ড ভ্যানে পত্রিকার ওই বাঁধাই করা কপি খুব অনেকটা গোপনীয়তার সঙ্গে তড়িঘড়ি করে এই অফিসে নেওয়া হয়েছিল। এতেই কিন্তু যে সোর্স তার সন্দেহ হয়েছে, তার কিন্তু অকাট্য তথ্য প্রমাণ না নিয়ে গোয়েন্দা তথ্য তৈরি করা হয়েছে বলে এটা আমার মনে হয়। তৃতীয় যে প্রসঙ্গটি আমি তুলব সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন তা অতি কথন আছে, আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যা বলেছেন তাতেও অতিশয়োক্তি আছে। কোনোটাই রাজনৈতিক বক্তব্য হয়নি আমি মনে করি। কারণ হচ্ছে রাষ্ট্রের স্বার্থে যে কোনো জায়গায় তল্লাশি করা যেতে পারে আইনানুগভাবে এবং অকাট্য তথ্যের ভিত্তিতে। এখানে দেখা যাচ্ছে অকাট্য তথ্য নাই। এখন আর একটা যেটা রিয়াজ ভাই সুন্দর করে বললেন যে বিএনপি আমলে যদি হয়েই থাকে তার সঙ্গে তো আওয়ামী লীগের পাল্লা দেওয়া উচিত না। সেই জন্য এই কথাটা বলে কিন্তু ওবায়দুল কাদের অনেকটাই একটা অরাজনৈতিক মন্তব্য করে বসেছেন। এটা অবিবেচনা প্রসূত মন্তব্য আমি বলি। বলা উচিত ছিল যেটা তিনি প্রথমে বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কিন্তু গোয়েন্দা তথ্যটা তো এখন দেখা যাচ্ছে অসার। এটা বলা উচিত ছিল যে যেটা আমি এক পর্যায়ে বললাম যে রাষ্ট্রের স্বার্থে তল্লাশি চলতে পারে। তবে আমাদের দেশে একটা সমস্যা আছে, রাষ্ট্র এবং সরকার একাকার করা হয়েছে। সরকারি স্বার্থ আর রাষ্ট্রের স্বার্থ কিন্তু এক নয় আর কি। তবে সম্পূর্ণ ব্যাপারটাই আমি মনে করি একটা হঠকারিতা হয়ে গেছে। এই ধরনের কর্মকাণ্ড রাজনীতির জন্য অবশ্যই ভালো দিক নয় বলে আমি মনে করি। আর বিশেষ করে আমাদের সময়টা দেখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বিএনপির রূপকল্প 2030-কে প্রশংসা করেছেন, এবং প্রশংসা করেছেন এই জন্যে যে নির্বাচনী একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে। সেই সময় এই হঠকারী কাজটি আমি মনে করি না যে এটা সুবিবেচনা প্রসূত হয়েছে। এই আপনি বলছেন সুবিবেচনা প্রসূত হয়নি, নির্বাচনের সামনে আছে, এই বিষয়ে প্রভাব ফেলতে পারে। আপনাদের দুজনের কথারই এক জায়গায় একটা উপসংহার টানা যাচ্ছে। এখান থেকে যদি জানতে চাই যে আসলে দুই বড় রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থেকেই তো এরকম ঘটনা বা প্রভাব যাই হোক না কেন, আওয়ামী লীগের উপরে এই ঘটনার ফলে কেমন প্রভাব পড়বে এবং বিএনপির উপরে কেমন প্রভাব পড়বে এই তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে? এটাতে আওয়ামী লীগের জন্য খুব একটা লাভবান কিছু হবে না। আওয়ামী লীগের জন্য ক্ষতি হয়েছে এটা। আজকে বেশ কয়েকজন জিজ্ঞেস করলো যে কিছুই তো পেল না, কেন গেল তাহলে? রাস্তার লোক কিন্তু এরা। আমি ফল কিনতে গেছি, দোকানদার বলতেছে যে স্যার তাইলে কি হলো? এই একটা প্রশ্ন। আরেকটা হলো যে বিরোধী দলকে ঠিকমতো কাজ করতে দিতে চাচ্ছে না এই সরকার। এই একটা অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এখন এই ঘটনাটা এই অভিযোগটাকে আরো শক্তিশালী করেছে, এবং এই দিক থেকে আমি মনে করি যে যেটা ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন সাহেব বললেন যে এইটা আওয়ামী লীগের সময় উপযোগী একটি পদক্ষেপ হয় নাই, এবং এইটা সময় উপযোগী তো হয়ই নাই, বরং এটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ লাভবান তো হয়ই নাই, কিছু ক্ষতি হবে। আর বিএনপির দুই দিকই আছে। ধরেন সরকারের এইটা পুলিশ করাতে হঠাৎ করে বিএনপির বাই অ্যান্ড লার্জ কর্মীদের মধ্যে একটা ডিমোরালাইজেশন আসতে পারে। ডিমোরালাইজেশনটা হলো যে আমাদের নেত্রীর অফিসে যদি এভাবে হামলা করে তাহলে আমরা তো নিরাপদ না। এই একটা এখন এই ধরনের একটা অবস্থা, এই ধরনের একটা শঙ্কা তৈরি করার জন্য, আতঙ্ক তৈরি করার জন্যই কি এটা করা হয়েছিল?
এরকম প্রশ্ন কিন্তু উঠতে পারে। এবং এইটা যারা আমাদের রাজনীতির পর্যবেক্ষক, যারা আমাদের রাজনীতির দিকে খেয়াল রাখছেন দেশে এবং বিদেশে, তারা খুব ভালোভাবে এইটা, আমাদের স্যার তো শিক্ষক, ভালো নম্বর দিবে বলে আমার মনে হয়। না, নম্বর দেওয়ার মতো তথ্য তো খাতায় পাওয়া যাচ্ছে না খুব ভালো। আর বিএনপির উপরে এটি কেমন প্রভাব পড়বে? তারা কি আসলে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে নেতাকর্মীরা? কারণ আজকে কিন্তু তাদের বিক্ষোভও ছিল, এই তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ ছিল, সেটি কতটুকু জোরালো হলো? তাদের উপরে এই ঘটনাটা কেমন প্রভাব ফেললো? আপাত দৃষ্টিতে রিয়াজ ভাই যেটা বললেন যে একটা তাৎক্ষণিক প্রক্রিয়া হবে, যে অনেকটা হতাশাগ্রস্ততার ভাব এসে যেতে পারে আর কি। যেমন একেবারে খোদ চেয়ারপারসনের কার্যালয় আক্রান্ত হলে কর্মী যারা নেতা তারা আক্রান্ত হবে না, এমনটা ধারণা করতে পারে না তারা আর কি। কিন্তু আমার কাছে মনে হয় সার্বিক মূল্যায়নে বা সুদূর প্রসারী ফলাফলের দিক থেকে বিএনপির খুব একটা ক্ষতি হবে না, বরং এটা থেকে তারা কিছু ফায়দা লুটতে চাইবে। সরকার বিরোধী প্রচারণার উপাদান পেয়ে গেল তারকে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্ত বিচারে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আমি তবু বলবো যে এই কাজটি হঠকারী কাজ হয়ে গেছে সময়ের বিচারে, পরিবেশের বিচারে। আরো বেশি ক্ষতি হলো সাধারণ সম্পাদকের মন্তব্যে, মনে হচ্ছে যেটা পাল্টাপাল্টি করতে চাচ্ছে। এই জায়গা চুপ থাকা উচিত ছিল। শুধু এটুকু বললে হতো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় তল্লাশি চালানো হয়েছে। তো এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন উঠে গেল, আমাদের যারা আছে যে গুলশানে হোলি আর্টিজানের মতো এত বড় ঘটনা ঘটে গেল, বাংলাদেশের গোয়েন্দারা কিছুই জানলেন না। তার অবশ্য কিছুটা আবার শোলাকিয়া আক্রান্ত হলো, আগাম কোনো তথ্য বাংলাদেশের গোয়েন্দা কর্তৃপক্ষের কাছে ছিল না। তো এই ঘটনাটা এটা গোয়েন্দা তৎপরতার একটি সীমাবদ্ধতার দিকটি স্পষ্ট হয়ে উঠছে এই ঘটনার মধ্যে দিয়ে। কাজে বাংলাদেশ সরকারের উচিত হবে বাংলাদেশের গোয়েন্দা প্রক্রিয়া, গোয়েন্দা পদ্ধতি, গোয়েন্দা কর্তৃপক্ষ সঠিক জায়গায় আছে কিনা, সঠিকভাবে কাজ করছে কিনা, এটা একটু ভেবে দেখা দরকার। কারণ এমনও তো হতে পারে যে এই কোনো একটি মহল থেকে সরকারকে বেকায়দা ফেলার জন্যে এই ষড়যন্ত্রটি হয়েছে, যে সরকার যেন বিএনপি চেয়ারপারসনের অফিস আক্রমণ করে, তার জন্য একটা বানোয়ার তথ্য দিয়ে দিল। আর একটি শিক্ষণীয় ব্যাপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আমি মনে করি, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যে কোনো তথ্য পেলেই তারপরে লাফিয়ে ওঠা ঠিক নয়, আগে রুবেশ হয়ে দেখে শুনে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। কারণ এখানে সরকারের ভাবমূর্তি, রাষ্ট্রের ভাবমূর্তি, সরকারের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ জড়িত। এবং সেই জন্যে আমি মাঝে মধ্যে একটি উদ্ধৃতি প্রায় ব্যবহার করি, রবীন্দ্রনাথের উক্তি। এটা আমি সব জায়গায় প্রয়োগ করবার চেষ্টা করি। রবীন্দ্রনাথ স্কটল্যান্ডের স্থপতি স্যার প্যাট্রিক গেডসকে একটা চিঠি লিখেছিলেন। মনে রাখতে হবে স্যার প্যাট্রিক গেডস কিন্তু তা বিশ্বভারতীর নকশা তৈরি করে দিয়েছিলেন। সেই চিঠিতে একটা বাক্য আছে যে আই ডু নট হ্যাভ ফেথ ইন এনি নিউ ইনস্টিটিউশনস বাট ইন দ্য পিপল who feel nobly, think properly and act rightly. Feel nobly, think properly, act rightly. যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন যে কোনো ক্ষমতার যে কোনো পর্যায় থেকে, তাদের অবশ্যই এই তিনটি গুণ থাকতে হবে। নইলে কিন্তু জিন্দাবাদ পার্টি হয়ে মন্ত্রী হলাম, সরকারের গুণগান গেয়ে গদি রক্ষা করলাম, দেশ গেল চুলোয় আর কি, সেটা কিন্তু হওয়া ঠিক না বলে আমি মনে করি। যে সব সিদ্ধান্ত, কথাই তো আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এই সবই তো আমি খুঁজে পাচ্ছি না আর কি। হঠকারী সিদ্ধান্ত হয়, হঠকারী পদক্ষেপ নেওয়া হয়, এগুলো তো আমাদের জন্য সার্বিকভাবে ভাবমূর্তিগত সংকট তৈরি করে। যে দেশটি, এবং সেখান থেকে যখন এই অবস্থা থেকে বিএনপির মহাসচিব বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, এই দাবিকেও কিভাবে দেখবেন? এটা তো রাজনৈতিক একটা দাবি হইতেই পারে। এটা তো মানে এই দাবি কি শুধুই দাবির জন্য দাবি, এর কোনো বাস্তবায়ন নিশ্চয়ই বিএনপিও আশা করে না। বললেই তো উনি পদত্যাগ করবেন না।
বাট পদত্যাগের সংস্কৃতি বাংলাদেশের নাই। সমস্যাটা সেটা। আমাদের এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলে লাল বাহাদুর শাস্ত্রীর মতো প্রধানমন্ত্রী রেলমন্ত্রী পদত্যাগ করে। আমাদের এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রেলমন্ত্রীকে বলছে যে আপনি কি পদত্যাগ করবেন নাকি? বললো কেন? আমি ট্রেন চালাইছি না, আমি তো ড্রাইভার না। সঠিক উত্তর দিয়েছে। এটা মানে এটা নির্ভর করে একটা দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি। আমাদের এখানে তো এমনকি ইন্ডিয়াতেও অন্য দেশেও যখন কোনো মন্ত্রীর বিরুদ্ধে এরকম শোরগোল হয় বা একটা ইনকোয়ারি হয়, দাবি হয়, তখন কিন্তু সে মন্ত্রী নিজের থেকেই সরে যায় যে আমি থাকলে তদন্ত প্রভাবান্বিত হতে পারে, এই জন্য আমি সরে গেলাম। আমাদের এখানে কি এরকম আছে? এরকম তো কখনোই দেখিনি। যাই হোক, এটি তাহলে শুধুমাত্র রাজনীতিতে বলার জন্য। হ্যাঁ, আরেকটা কথা যেটা মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাটা বললেন, এটাতে আমার মনে হয়েছে, আপনি একমত হবেন কিনা জানি না, আমার মনে হয়েছে যে ওই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিতে যাইয়া মানে কুল কিনারা না পাইয়া উনি বললেন যে বিএনপি করছে, আমরাও করছে। না, এই যে কথাটা, এই মন্তব্যটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং আত্মঘাতী একটি মন্তব্য হয়ে গেছে। ব্যাপারটা হলো, যারা দায়িত্বশীল পদে থাকবেন তাদের আচরণ এবং বচন দুটোই কিন্তু অত্যন্ত পরিশীলিত হতে হবে এবং রাজনৈতিকভাবে শোভন রাজনীতি সমৃদ্ধ হতে হবে। সেই জায়গায় আমাদের ঘাটতি রয়ে যাচ্ছে। আমি মনে করি দুই দলের দুই সাধারণ সম্পাদক অধিকথনের জন্য তারা খুব খ্যাতি অর্জন করেছেন আর কি। তো এটা কিন্তু আমাদেরই মন্দ কপাল বলতে হবে। আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেখে নিই, আমরা কি ৭১-এর আগে যে রাজনৈতিক দলগুলো ছিল, বা আমরা যদি মধ্য ৬০-এর দশকে যে সময়টি প্রত্যক্ষ অভিজ্ঞতা রিয়াজ ভাই এবং আমার, ওই সময় আমরা রাজনৈতিক মন্তব্য বক্তব্য শুনিনি এবং উচ্চারণের মধ্য দিয়ে গভীর দোতনা ছিল, অর্থ ছিল। এখন কোথায় হারিয়ে গেল? রাজনীতির ভাষাটা তার শোভনতা হারিয়েছে, তার অর্থ হারিয়েছে, তার দোতনা হারিয়েছে। রাজনীতি তো চলেই গেছে। এখন রাজনীতি বলতে যা বোঝায় সেটা কিন্তু একেবারে উধাও হয়ে গেছে আমি মনে করি। রাজনীতিবিদদের হাতে তো রাজনীতি নাই, সমস্যাটা। রাজনীতি যাদের হাতে আছে তারা কিন্তু রাজনীতি কিনে নিয়েছে, রাজনীতির বাণিজ্য হয়েছে। আপনি কাদের ইঙ্গিত করছেন? পার্লামেন্টের মেম্বার, একটা মানে গবেষণায় আসছে যে 80% হলো ব্যবসায়ী। সেজন্যই কি রাজনীতিতে এই অপসংস্কৃতি ঢুকেছে? রাজনীতিতে থাকলো কোথায়? আমার রাজনীতিবিদের রাজনীতি তো ব্যবসা হয়ে গেল। আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে আমরা একটু আজকে নারায়ণগঞ্জের অভিযান, এটি নিয়েও একটু কথা বলতে চাই। গোয়েন্দা তথ্যের বিষয়ে আপনারা দুজনেই বলছিলেন, সেই জায়গাটিতে একটু যেতে চাই। দুঃখিত, নরসিংদীর অভিযান, আমি নারায়ণগঞ্জ বলেছি ভুলে। নরসিংদীর অভিযান নিয়ে একটু কথা বলতে চাই। বিরতি নিয়ে আসি দর্শক। সংবাদ সম্প্রসারণে বিরতির সময় হয়েছে, ফিরছি আরো খবরের বিশ্লেষণ নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম সংবাদ সম্প্রসারণে। সংবাদ সম্প্রসারণে এ পর্যায়ে আপনাদের কাছ থেকে জানতে চাইব এই নরসিংদীর অভিযানটা সম্পর্কে। আপনাদেরকে বলছিলাম যে নরসিংদীতে আজকে যে অভিযানটি চালিয়েছে র্যাব, সেখানে একটু অন্যরকম দেখা গেছে যে সেখানে সবাই আত্মসমর্পণ। 5 জন জঙ্গি তারা আত্মসমর্পণ, 5 জন ভেতরে যারা ছিল তারা নিজেদেরকে জঙ্গি বলে স্বীকার করছে না। তাদের পরিবারও বলছে যে তারা জঙ্গি না, তারা আত্মসমর্পণ করেছে, তাদের কাছে কোনো বিস্ফোরক অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। অন্য অভিযানগুলো থেকে নিশ্চয়ই একটু পার্থক্য। এই অভিযানটাকে কিভাবে বিশ্লেষণ করবেন জনাব রিয়াজউদ্দিন? আপনি বলেছেন, ঠিকই বলছেন। আমি শুনতেছিলাম ওই ভিতর থেকে একটা ছেলে বলছে যে আমরা তো ছাত্র, আমরা মানে বললে আমরা আত্মসমর্পণ করব, আমাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই। এখন আপনি যদি এই নরসিংদীর অভিযানটা অন্যান্য অভিযানের সাথে, যেখানে সত্যিকার জঙ্গিরা ছিল, তাদের বিহেভিয়ার আর এদের বিহেভিয়ার কিন্তু এক না। ওই জঙ্গিরা কিন্তু ওরা সুইসাইডাল বেস্ট পরে তারপরে তারা কথা বলেছে, আর এদের কাছে কিন্তু এইসব কিছুই ছিল না। এরা একটা এল্ডারলি লোক বলতেছিল যে ওরা তো এখানে কি প্রাইভেট পড়তে আসছে। আচ্ছা, যাক, মানে এখানেও গোয়েন্দা তথ্যের ঘাটতি আছে, থাকতেই পারে। 10টা করলে 1টা বা 2টা ঘাটতি হইতে পারে। তো আমরা আগেও বলেছি, আপনার এখানে বলছি না, অন্য জায়গায় বলছি যে
এই ধরনের তৎপরতা থাকা ভালো। তৎপরতা থাকলে জঙ্গিরা সংগঠিত হইতে পারবে না। জঙ্গিবাদ বা উগ্রবাদ সন্ত্রাসবাদের সাথে সহাবস্থান থাকা সম্ভব না। আসলে এই রকম উনি একটা কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে এই টেরোরিস্টদের আক্রমণে 95% ভিকটিমস আর মুসলিমস। এটা খুব ভালো কথা। তারপরে এই যে এখন শেষ করলেন উনি বলা যে টেরোরিস্ট ডোন্ট ওয়ারশিপ গড, দে ওয়ারশিপ ডেথ। এই এখনই বললেন উনি। এটি তো টেরোরিজমের খুবই ভালো কথা। খুব ভালো নিশ্চয়ই। কথা। ভালো কথা মানে তো দে ডোন্ট ওয়ারশিপ গড, আল্লাহর নামে কিন্তু বলছে যে আমরা সব আল্লাহর নামে, কিন্তু ওরা আসলেই তো কথাটা বলছে কথাটা খুবই সুন্দর, বক্তব্য হিসেবে অসাধারণ, খুবই সুন্দর কিছু কথা উনি এই বলছিলেন। সমস্ত বক্তব্য তো ড্রাফট করছে গত মানে 1 মাস ধরে, মানে আমাদের রাজনীতিবিদদের মতো বক্তব্য না, আমাদের সেক্রেটারি জেনারেলের মতো। যে টিকটকে আপনি বলছিলেন। কিন্তু যেটি জানতে চাই আমরা একটু নরসিংদীর সাথে এটিকে মিলিয়েই কথা বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যেটি বলছিলেন খুব সুন্দর বক্তব্য, আপনারাও বলছেন, কিন্তু এই সুন্দরের পেছনে যে অসৌন্দর্যটা, এটির পেছনে তো বিশ্লেষকরা এই দেশগুলোর কথাই বলে, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, এদের নামই তো উঠে আসে। ইনাদের সামিটে আসলে কতটা লাভবান? এখন থলের বিড়ালটা যদি বার করি তাহলে বলবো জীবনানন্দ দাশের ভাষায় যে অন্ধ যারা তারাই চোখে দেখে বেশি আজ। সারা বিশ্বে সন্ত্রাসবাদ কারা ছড়িয়েছে? মধ্যপ্রাচ্যে যে আইএস তৎপর, যে আইএসকে দমন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর, তার স্রষ্টা কি? আফগানিস্তানে মুজাহিদিন তালিবান তৈরি করেছে কে? আবার তার বিরুদ্ধে যুদ্ধ করেছে আল কায়দাও তারা তৈরি করেছে। তো এখন যারা স্রষ্টা তারা যদি বিকল্প সন্ধানের দ্রষ্টা হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যায় আর কি। এখন সারা বিশ্বে যদি জঙ্গি তৎপরতা আমরা দমন করতে চাই তাহলে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সঠিক পথে আসতে হবে। রাজনীতির স্বার্থে, কূটনীতির স্বার্থে এই উগ্রবাদী গোষ্ঠীগুলোকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এমনকি মানে এটি তো থাকতে হবে, কিন্তু তাদের উপরে তো আমরা এই প্রভাবটা খাটাতে পারবো না কোনোভাবেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের মতো দেশ যারা আসলে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে, আমাদের উপর এসেও প্রভাব ফেলছে, যেহেতু আমাদের দেশেও জঙ্গিবাদ ছড়িয়েছে, সেখানে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সামিটে যোগ দিতে গিয়েছেন, তার ভূমিকা কেমন হবে বা কতটা অবদান রাখতে পারবেন বলে মনে করেন জনাব রিয়াজউদ্দিন আহমেদ? আমাদের প্রধানমন্ত্রী মানে ওখানে কি অবদান রাখবে আমি জানি না। এখন ধরেন এই যে সামিটটা এখন হচ্ছে সৌদি আরবে, এইটা টেরোরিস্টদেরকে দমনের জন্য এটা হলো এজেন্ডা, মানে ওপেন এজেন্ডা হলো এটা, বাট এইটার পিছনের এজেন্ডা ভিন্ন। পিছনের এজেন্ডা হলো এই অঞ্চলে আধিপত্য বিস্তার করা। আপনি দেখেন ইরান, লেবানন, সিরিয়া, ইরাক, এই যে এই কান্ট্রিগুলি, এগুলি কিন্তু শিয়া, ওই ইয়েমেন, এরা কিন্তু শিয়া অধ্যুষিত কান্ট্রি। শিয়াদের সাথে সৌদি আরবের নেতৃত্বে যে আরাবিয়ান কান্ট্রিগুলি আছে সুন্নি, তারা কিন্তু একেবারে লগার সেট তারা। এবং এইখানে আমেরিকা যোগ দেওয়ার অর্থ হলো আমেরিকা মুসলমানদেরকে হেল্প করার জন্য আসে নাই, তাদের আধিপত্য বিস্তারের জন্য। তারা হয়তো মনে করছে যে এখানে ইরানকে আমরা কন্টেন করতে পারছি না, তো ইরানকে কন্টেন করার জন্য মুসলমানকে মুসলমান দিয়েই করা হোক, কাঁটা দিয়ে কাঁটা তোলা হোক, কৌশলটা সেটা। কিন্তু এখানে কি সন্ত্রাসবাদ নিয়ে অত বড় মানে কি কথা হবে আমি তো জানি না। আমার কাছে মনে হয়েছে যে এখানে বড় কথা হবে ইরানকে কিভাবে কন্টেন্ট, মানে শিয়া ব্লকটাকে কিভাবে কন্টেন্ট করা যায় মধ্যপ্রাচ্যে, যাতে তাদের আধিপত্যটা বিস্তার লাভ না করে। আপনি দেখে নিয়ে বাহরাইনে কিন্তু শিয়া মেজরিটি, কিন্তু রুল করতেছে সুন্নিরা।
ওখানে মারামারি হয় কদিন পর পরই। সৌদি আরবে শিয়ারা আক্রমণ করে বিভিন্ন আপনি জায়গায়। আধিপত্য বিস্তারের কথা বলছেন, তাহলে আসলে যে উদ্দেশ্যটার কথা বলা হচ্ছে সেটি কতটা ফলপ্রসূ হবে সৈয়দ আনোয়ার হোসেন? সেটা তো আমি বলছি, এটা কভার্ড এজেন্ডায়, মানে এটিকে দেখিয়ে অন্য এজেন্ডা অন্য বাস্তবায়ন করা এজেন্ডা। হচ্ছে। আপনি আমি আরেকটা কথা একটু বলতে চাই, সৌদি আরবের ভূমিকাও কিন্তু বিবেচ্য সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। সৌদি আরব, কুয়েত বিশেষ করে মুসলিম বিশ্বে ধর্মীয় জঙ্গিবাদীদের অর্থায়নে সৌদি আরবের ভূমিকা ছিল বা এখনো আছে। যেমন আমি দৃষ্টান্ত দিই, 1979 সালে সৌদি আরব থেকে গোলাম আজমের নামে একটি চেক এলো, ড্রাফট। তো সেটা কোনো কারণে একটু অন্য জায়গায় পড়েছিল এবং খবরের কাগজে বেরিয়ে এলো, তাতে লেখা ছিল প্রিন্স গোলাম আজম। কারণ সৌদিরা সবাই তো প্রিন্স, কাজে গোলাম আজম প্রিন্সের নামে টাকা এলো, জামাত ইসলামের নামে টাকা এলো। আর আমরা জানি জামাত ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে। এবং আরো অনেক তথ্য আছে যে সৌদি আরব বা কুয়েত কিভাবে ওই সুন্নি ওয়াহাবি জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার জন্য নানান প্রক্রিয়া পদ্ধতির মধ্যে দিয়ে কাজ করছে। কাজেই রিয়াজ ভাই যেটা বললেন, এটা আসলে সুন্নি প্রভাব সৌদি আরবের লক্ষ্য, আর আমেরিকার লক্ষ্য হচ্ছে আমেরিকা, ট্রাম্প। এখন ট্রাম্প নিজে, ট্রাম্প এখানে সুন্দর কথা আমাদের শোনালেন, আমরা এক বাক্য স্বীকার করলাম যে শোভন মন্তব্যের মধ্য দিয়ে মূল লক্ষ্যটি আড়াল করে ফেললেন। ট্রাম্প নিজে রাজনৈতিক উগ্রবাদের স্রষ্টা এবং মিথ্যা ভাষণের উগ্রবাদ, বর্ণবাদ, সব কিছু যা যা বাদ আছে সব সবকিছু যোগ করে উনি বক্তৃতা দিচ্ছিলেন। যত শেষ করতে হবে আজকের মতো। উগ্রবাদ তার তিনি প্রতীক হয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। গোটা মার্কিন কিন্তু কথাগুলো নিশ্চয়ই সুন্দর বলছেন, আমরা আমাদের শেষ করতে হবে আজকের অনুষ্ঠানে। আরো অনেক কিছু তার মুখ কথা থেকে আপনিও সুন্দর বলতেছেন, আমরাও এই যে বললেন ধন্যবাদ, আমাদের হাতে সময় শেষ হয়ে মন্থরার গেছে। মুখে সেই আর কি। অসংখ্য ধন্যবাদ সৈয়দ আনোয়ার হোসেন এবং রিয়াজউদ্দিন আহমেদ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।